নজরুল স্যার নমস্কার। নমস্কার। বিষয়টা হচ্ছে যে গতকাল দেখা গেল বিধানসভায় একটা বিল পাশ হয়েছে। গুন্ডা দমন ও অপরাধ নিয়ন্ত্রণের একটি কড়া পদক্ষেপ নিয়ে একটি বিল পাশ করা হলো। এই বিলটা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের দেশে আগে যে আইনগুলো ছিল সেগুলোই সঠিকভাবে প্রয়োগ করলে গুন্ডাদের দমন করা যেত। হুম। কিন্তু এটা ঠিক যে এই আইনে প্রশাসনের হাতে গুন্ডাদের দমন করার জন্য অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। যেমন এই আইনে 1 বছর প্রিভেন্টিভ ডিটেনশনের ব্যবস্থা আছে। হুম। এই আইনে 1 বছর পর্যন্ত কোনো লোককে ব্যানিশমেন্টের অর্ডার আছে। এই আইনে যে অপরাধ করবে তার সম্পত্তি বিক্রি করে সেই ক্ষতিপূরণ আদায় করার ব্যবস্থা আছে। এবং এখানে গুন্ডা কাকে বলা যাবে সেটা খুব বিস্তৃতভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে। হুম। অতএব প্রশাসনের লোকদের কাজ করতে সুবিধা হবে। বলুন। হুম। কিন্তু এই যে যেভাবে আপনি বললেন যে বিশ্লেষণ করা আছে যে গুন্ডা কারা হবে, মানে কোন কোন মানে আওতায় পড়ছে, তাহলে সেক্ষেত্রে যেহেতু প্রশাসনের হাতে অনেকটা বেশি ক্ষমতা দেওয়া হলো, কোথাও কি মনে হয় না যে এই ক্ষমতার অপব্যবহারও হতে পারে? হ্যাঁ, যে কোনো ক্ষমতারই অপব্যবহার হতে পারে। যেমন আমাদের নার্কোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট খুবই একটা শক্ত আইন তৈরি হয়েছে। তো এটার অপব্যবহার যে কোথাও হয়নি তা আমরা বলতে পারবো না। কিন্তু অপব্যবহার হবে বলেই ব্যবহারের জন্য কোন আইন করা যাবে না এটা তো বলা যায় না। আমাদেরকে যেটা বলতে হবে এটার অপব্যবহার যাতে না হয়। বলুন। নজরুল স্যার, এই আইনের অধীনে নেওয়া সিদ্ধান্ত খতিয়ে দেখতে বর্তমান এবং অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতিদের নেতৃত্বে একটি উপদেষ্টা বোর্ড গঠন করা হবে, যারা এই বিষয়গুলোকে খতিয়ে দেখবে। কি বলবেন এই বিষয়টা নিয়ে, মানে এই পয়েন্টটা নিয়ে? দেখুন, আপনারা যদি আমাদের সংবিধান পড়েন, ফান্ডামেন্টাল রাইটসের যে 22 নম্বর ধারা আছে, হুম। তো সেখানে যেমন বলা আছে যে কাউকে যদি গ্রেপ্তার করা হয় তো তাহলে তাকে 24 ঘন্টার মধ্যে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। হুম। কিন্তু ওখানে ব্যতিক্রমটা বলা আছে যদি প্রিভেন্টিভ ডিটেনশনের হুম। সম্পর্কে এটা কার্যকর হবে না। তো এই প্রিভেন্টিভ ডিটেনশনে সেখানে এটাও বলা আছে যে 3 মাসের বেশি কাউকে অ্যাডভাইসারি বোর্ডের সুপারিশ ছাড়া আটক রাখা যাবে না। আর এই অ্যাডভাইসারি বোর্ড কার নেতৃত্বে হতে হবে? তো সংবিধানে এটা পরিষ্কার বলা আছে যে তিনি হয় কোনো প্রাক্তন জাজ হতে হবে হাইকোর্টে, অথবা বর্তমান জাজ হতে হবে, অথবা জাজ হওয়ার যোগ্যতা আছে এরকম কোনো লোক হতে হবে। তো আমাদের এই যে গতকাল যে আইন পাস হলো হুম। সেখানে ওই হাইকোর্টে জাজ হওয়ার যোগ্য হলেই হবে না, তাকে হয় প্রাক্তন জাজ হতে হবে আর না হলে বর্তমানে জাজ হতে হবে। হুম। তার নেতৃত্বাধীন যে কমিশন হবে অ্যাডভাইসারি, সেই তারা বললে তবে তাকে আটকে রাখা যাবে। বলুন। আচ্ছা, এই ক্ষেত্রে আর্টিকেল আর্টিকেল 19, আর্টিকেল 21 আর আর্টিকেল 40, এই যে ধারাগুলো আছে, এটা কি ভায়োলেট হবে? 14? দেখুন, 19 নম্বর ধারায় হুম। আমাদের স্বাধীনতার অধিকার বলা আছে, আগে 7টা ছিল এখন 6টা আছে। হুম। সেটা 1 নম্বর উপধারাতে বলা আছে। হুম। কিন্তু 2 নম্বর থেকে তারপরে 3, 4 এইসব ধারাগুলোতে কিন্তু যে রেস্ট্রিকশন আরোপ করা যাবে ফান্ডামেন্টাল রাইটের উপর, মানে আমাদের ফ্রিডম, ফান্ডামেন্টাল রাইট অফ ফ্রিডমের উপর, সেটা হুম। বলা আছে। হুম। যেমন এখানে বলা আছে যে আমার যে বাক স্বাধীনতা আছে সেটা কারো মানহানি করতে পারবে না, কোনো অপরাধে উস্কানি দিতে পারবে না, আমাদের সার্বভৌমত্ব অখণ্ডতা লঙ্ঘন করে এরকম কিছু করতে পারবে না। তো কোনো স্বাধীনতা, কোনো অধিকারই সীমাহীন নয়, তার রিজনেবল রেস্ট্রিকশন থাকে। তো এটাকে সেই রিজনেবল রেস্ট্রিকশন আপনাকে ধরতে হবে। 21 ধারা আছেন রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি। হুম। তো তার মানে সেই অধিকারও সীমাহীন নয়। তো এটা, আর যেটা 21 ধারায় বলা আছে হুম। যে ওখানে কিছু লঙ্ঘন তখনই করা যাবে
যেটা প্রসিডিউর এস্টাবলিশ বাই ল অনুসারে হবে। তো এটা তো একটা আইন পাস হচ্ছে এবং সে আইনে যে পদ্ধতি বলছে সে অনুসারে হবে। অতএব তার সঙ্গে এটা সঙ্গতিবিহীন নয়, তার সঙ্গে সঙ্গতি আছে। বলুন। বিষয়টা হচ্ছে যে এই গুন্ডা যে বলা হচ্ছে, মানে গুন্ডার ডেফিনেশন কিভাবে বোঝা যাবে এই আইনের মাধ্যমে? কিভাবে? ওখানে হ্যাঁ। পরিষ্কার বলা আছে, যখন প্রথমে বলা আছে যদি সে যদি এমন কিছু কাজ করে বা হুমকি দেয় যার ফলে জনমানুষের ভয় সৃষ্টি হবে, হুম। তাহলে সে গুন্ডা। তার বিরুদ্ধে যদি আমাদের বিএনএস এর 111 বা 112 ধারা অনুসারে কোনো চার্জশিট হয়ে থাকে হুম। তাহলে সে গুন্ডা। যদি তার বিরুদ্ধে এইরকম আর্মস অ্যাক্টে বা ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্টে বা এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে এরকম মামলা মোকদ্দমা হয়ে থাকে তাহলে সে গুন্ডা। বা কেউ যদি হ্যাবিচুয়ালি এইসব অপরাধগুলো করে থাকে সে গুন্ডা। কেউ যদি কাউকে ভয় দেখায় বা সন্ত্রস্ত করে তাহলে গুন্ডা। সেখানে একদম একটার পর একটা ধারাতে পরিষ্কারভাবে বলা আছে যে এই করলে তাকে গুন্ডা বলে হুম। মেনে নিতে হবে। নজরুল স্যার, আমাদের এখানে ওয়েলফেয়ার স্টেট হিসাবে দেখা হয়, সে জায়গায় এই বিষয়টাকে ভায়োলেট করা হবে নাকি? ওয়েলফেয়ার স্টেট মানে স্টেট নাগরিকের ওয়েলফেয়ারের জন্য কাজ করবে। হুম। তো ধরুন এই যে মমতা ব্যানার্জি যেগুলো বলছিলেন হুম। যে একটা কমিউনিটি দাঁড়িয়ে গেলে 1 সেকেন্ডে আর একটা কমিউনিটিকে শেষ করে দেবে, সেটা কি ওয়েলফেয়ার? এই যে অভিষেক ব্যানার্জি বলছিলেন যে মমতা ব্যানার্জির এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হলে হুম। ঘরে ঢুকে মারবো, এটা কি ওয়েলফেয়ার? গুন্ডা একটা এইগুলো বন্ধ করছে, ওয়েলফেয়ার বন্ধ করছে না তো। হুম। ওয়েলফেয়ারের পথে বাধা যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বলুন। আমি শেষ বলবো যে ওভারঅল যে বিলটা নিয়ে আপনি বললেন এবং পাশ হয়েছে, এটাতে আদতে নতুন সরকার যেভাবে এগোচ্ছে, মানে যে প্রসেসটা এগিয়ে যেটা করতে চাইছে, সেটা কতটা সাফল্যতা পাবে বলে মনে হয়? দেখুন, আইনে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা প্রশাসনের লোকেরা যদি প্রয়োগ করে তাহলে সাফল্য আসবে। কিন্তু যদি তাদের মধ্যে দুর্নীতি ঢুকে যায়, তারা এর অপব্যবহার করেন, তাহলে ব্যর্থতা আসবে। বলুন। নজরুল স্যার, মানে এই বিলটায় আপনিও দীর্ঘদিন তো কাজ করেছেন, আপনি হুম। ভালোভাবে বলতে পারবেন বিষয়টা, যে এই যে বিলটা পাশ হলো, এই বিলটাতে মানে আদপে আজ ধরুন 15 বছর ধরে যেভাবে পশ্চিমবঙ্গ চলেছে, সেখান থেকে দাঁড়িয়ে মানে পজিটিভ দিকটা কি? এই পজিটিভ দিক আপনি ফলতায় এবারের ভোটেও দেখেননি হুম। যে বিরোধী প্রার্থীর যেখানে টিপে ভোট দিতে হবে সেখানে কার্ড লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে ভোট না দিতে পারে। সে বোতামে আতর লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে কাকে ভোট দিয়েছে বোঝা যায়। একজন ভোট দিতে যাচ্ছে, হাতে কালি লাগানোর সঙ্গে সঙ্গে গুন্ডা বদমাস ভোট দিয়ে দিচ্ছে। এই সেইগুলো বন্ধ করা যাবে এই আইন দিয়ে। বলুন। একদমই একদমই। অসংখ্য ধন্যবাদ নজরুল স্যার, নমস্কার। ধন্যবাদ।